আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ১৯তম শিক্ষক নিবন্ধন এক্সক্লুসিভ মডেল টেস্টে। প্রতিদিনের মতো আজকেও আমাদের একটা পূর্ণাঙ্গ মডেল টেস্টগুলো উপস্থাপন করছি আপনাদের সাথে। অবশ্যই ব্যাখ্যা সহ সবকিছু বিশ্লেষণ আকারে গণিতের শর্ট টেকনিক সহ বিস্তারিত বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কে কোথায় থেকে দেখছেন। আর আমাদের ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যাতে ভিডিওগুলো শুধু আপনার একার জন্য নয়, সবার জন্য ভিডিওগুলো কাজে আসে। তাহলে শুরু করছি আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল টেস্টের। প্রথমে বাংলা অংশ। বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তককে? সনেটের প্রবর্তক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। কমা এর বাংলা ভাষা কি বা বাংলা প্রতিশব্দ কি? এটি হবে পাদচ্ছেদ। উদ্যম বিহনে কার পুরে মনোরথ? এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি? এখানে সঠিক উত্তর হবে অধিকরণে সপ্তমী বিভক্তি। আমি আপনাদের অনেকবার বলেছি যে আপনারা যেটাই পড়ুন না কেন আপনারা কারক বিভক্তি পড়বেন, তবে অধিকরণে সপ্তমী এবং করণ কারক এই দুটা খুব বেশি করে পড়বেন। কারণ প্রশ্ন অ্যানালাইসিস করার সময় আমরা দেখেছি 70% অধিকরণে সপ্তমী এসে থাকে। তাৎক্ষণিক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ তৎক্ষণযুক্ত ইক। সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না, তাকে এক কথায় প্রকাশ করলে হবে অসূর্যস্পর্শা। পতাকা শব্দের সমর্থক শব্দ হলো কেতন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? সঠিক উত্তরটি হবে বঙ্গদর্শন। কোনটি সিক্ত এর বিপরীত শব্দ? সিক্ত মানে ভিজে যাওয়া, আর বিপরীত অর্থ রুক্ষ হওয়া অর্থাৎ শুষ্ক। পন্স এটি কোন ফলের নাম? এটি আমরা জানি আমাদের জাতীয় ফল কাঁঠালের একটি নাম। দুবার জন্মে যে, এটি হবে দ্বিজ। নিচের কোন বানানটি শুদ্ধ? নিরীহ বানানটি রয়েছে, নিরীহ বানানটি সঠিক উত্তরটি হবে অপশন ঘ। সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে? সংবাদপত্রে আবেদন প্রকাশের জন্য সর্বদাই পাঠাতে হবে সম্পাদক বরাবর। নিরস, নিরসের সন্ধি বিচ্ছেদ, এখানে বিসর্গ ব্যবহার করতে হবে। বিসর্গ ব্যবহার করলে নি বিসর্গ রস, অবশ্যই এখানে কিন্তু রস্য ইকার ব্যবহার করতে হবে। অমর একুশের প্রথম কবিতা কোনটি? অমর একুশের প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পকেটমার এটি কোন সমাসের উদাহরণ? পকেটমার, পকেট মারে যে, এটি একটি উপপদ তৎপুরুষ সমাস। পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছে, তাহলে এখানে সময়সূচি কোন পদ হবে? সময়সূচি এখানে সমস্ত পদ হিসেবে ব্যবহার হবে। কলকে পাওয়া অর্থ কি? কলকে পাওয়া বলতে পাত্তা পাওয়া। ডেডলক শব্দের বাংলা পরিভাষা কোনটি? ডেডলক শব্দটির বাংলা পরিভাষা হলো, এটি আপনাদের জন্য ছোট্ট একটা HW থাকবে। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং কে কোথায় থেকে দেখছেন সেটিও জানিয়ে দেবেন। আমাদের গত ভিডিওতে চট্টগ্রাম থেকে মনোয়ারুল ইসলাম, রিপন হাসান, বগুড়া থেকে নূরজাহান, ফ্যান্সি, সিরাজগঞ্জ থেকে রয়েছে, রংপুর থেকে রয়েছে শামীমা আক্তার, ঝিনাইদহ থেকে রয়েছে ফাতেমা, হবিগঞ্জ থেকে, কুড়িগ্রাম থেকে, চট্টগ্রাম থেকে অনেক অনেক দর্শক আমাদের ভিডিওগুলো দেখেছেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের প্রস্তুতিটাকে একটুখানি আমরা সহায়তা করার জন্য, একটুখানি বেগবান করার জন্য আমরা কিন্তু প্রতিদিন এই মডেল টেস্টগুলো আপলোড করছি। নিশ্চয়ই আমরা আপনাদের সামান্যতম হলেও সহায়তা করতে পারছি, আর আপনাদের যদি সামান্যতম একটু সহায়তা করতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সজাগ শব্দের স উপসর্গটি কোন ভাষায়? স উপসর্গটি এটি বাংলা ভাষায়। পাপে বিরত হও, তাহলে পাপে বিরত হও, বিরত, চ্যুত, বিচ্যুত এগুলো যখনই থাকবে তখনই সেটা কোন কারক হয়ে যাবে? আমরা জানি সেটি হবে অপাদানে সপ্তমী বিভক্তি। পরবর্তী প্রশ্ন আমাদের যেটি রয়েছে, চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের টিকাকারের নাম হচ্ছে মণি দত্ত। বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক? বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত হচ্ছে সমরেশ বসু। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সমরেশ মজুমদারও হয়ে যায়, এখানে হবে সমরেশ বসু। এখান থেকে আপনারা যেটি দেখবেন যে বাংলা সাহিত্যে বিভিন্ন কবি সাহিত্যিকের যে ছদ্মনাম এবং উপাধি দুটা কিন্তু দুই জিনিস, এটি কিন্তু আপনাদের একটু যত বেশি পারবেন পড়ে নেবেন।
অপিনিহিতের উদাহরণ কোনটি, অর্থাৎ শব্দ পরিবর্তন যেটি, যে অপিনিহিতের যেটা আগের ধ্বনি, পরের ধ্বনিটি আগে উচ্চারণিত হতে হবে। যেমন আজি, আজি ইটা পরে উচ্চারণ হয়েছে, এটা যখন আমরা আগে উচ্চারণ করবো তাহলে আইজ হবে, আর এটি হচ্ছে অপিনিহিতের উদাহরণ। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল কার? পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল দাশরথী রায়ের। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? ভাষা আন্দোলনের লেখা এটি হচ্ছে স্মৃতি স্তম্ভ, যেটি আলাউদ্দিন আল আজাদের লেখা। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এর সঠিক ইংরেজি ট্রান্সলেশন কোনটি হবে? সকাল থেকে মুষলধারে যখন বৃষ্টি হবে তখন আমরা সচরাচর ক্যাটস অ্যান্ড ডগ ব্যবহার করব। আর যখন, তাহলে এখানে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ সিন্স মর্নিং, তখন এটি আমরা ব্যবহার করতে পারবো। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ সিন্স মর্নিং, এটি হচ্ছে সঠিক উত্তর। দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড হার্ট, হার্টের অ্যাডভার্ব ফর্ম কোনটি হবে? তাহলে হার্টের অ্যাডভার্ব ফর্ম আমরা করবো কোনটি? হার্টলি বা হার্টিলি। আর যখন বলবে অ্যাডজেক্টিভ তখন হবে হার্টেনিং। হুইচ স্পেলিং ইজ কারেক্ট? সেক্রেটারিয়েট, সেক্রেটারিয়েটের কারেক্ট স্পেলিং হবে SECRETARIAT, যেটি আমাদের ঘ নাম্বার অপশনে কিন্তু রয়েছে। মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে, তাহলে একটার চেয়ে আরেকটা যখন বেশি পছন্দ করা হবে বা তুলনা করা হবে তখন প্রিফারের সাথে টু ব্যবহার করতে হবে। তাহলে এখানে দ্য গার্ল প্রিফার্স মিল্ক টু টি। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য হ্যান্ডসাম, হ্যান্ডসাম অর্থ সুদর্শন, এটার বিপরীত শব্দ হবে কি? সুদর্শন নয় বা অসুন্দর, সেক্ষেত্রে আগলিটা ব্যবহার করা যাবে। 10 to 1 মিনস 10 to 1, এটার অর্থটা হচ্ছে খুবই প্রিয় বা ভেরি লাইকলি। ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ অকুপাই, অকুপাই শব্দের অর্থ কি? জবরদখল বা দখল করা, যেটা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হচ্ছে। তাহলে এখানে গ্র্যাব হবে সঠিক উত্তর, গ্র্যাব অর্থটাও হচ্ছে দখল করা। আই স দ্য বেগার ড্যাশ অন দ্য ফ্লোর, তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা করবো কোনটি? I saw the beggar lying on the floor, তাহলে এখানে আমরা লাইনটা ব্যবহার করব। I went to the library with a view to, আমরা জানি যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এগুলোর পর্বে ING যুক্ত ভার্ব যুক্ত করতে হবে। তাহলে এখানে আমরা লিখব উইথ এ ভিউ টু গেইনিং নলেজ। স্মোকিং টেলস আপন আওয়ার বডি, হেয়ার টেলস আপন মিন্স, তাহলে এখানে খুব সহজেই আমরা যদি বলতে পারি স্মোকিং কি করে? আমাদের শরীরের ক্ষতি করে, তাহলে এটা টেলস আপন অর্থাৎ হার্মফুল বা হার্মফুল। আমি আবারও বলছি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ ডেঞ্জারিয়াস ফর হেলথ। তাহলে এক্ষেত্রে যেটি আমরা বলি, তাহলে এখানে কিন্তু হার্মফুল বা ক্ষতিকর বিষয়, তাহলে এখানে হার্মসটা সঠিক উত্তর হবে। এক্ষেত্রে আমি যে উদাহরণটা দিলাম যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ হার্মফুল বা ডেঞ্জারিয়াস ফর হেলথ এখানে বলেছি, তাহলে এখানে ফর কিন্তু ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে টু। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাসেম্বল, অ্যাসেম্বল মানে কি? জড়ো করা, একত্র করা, সাজানো, তাহলে এটা হবে কি? ভার্ব। তাহলে অ্যাসেম্বল একটা ভার্ব, এর নাউন করতে গেলে হবে অ্যাসেম্বলেজ বা সমাবেশ। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিভাইডেড, ডিভাইডেড মানে কি? ভাগ করা, তাহলে এটার যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে ভাগ করার যোগ্য, যেটাকে আমরা বিভাজ্য বলি, তাহলে সেটাকে হবে ডিভাইজিবল। সো দ্য কারেক্ট স্পেলিং লেফটেন্যান্ট, এটা সবাই আপনারা জানেন, এটা অ্যান্সারটা করে দিবেন। মিথ্যা তুমি 10 পিঁপড়া আর বলতে হবে না, এটা আপনারা সবাই পারবেন। এটি হবে লাইউটেন্যান্ট অর্থাৎ লেফটেন্যান্ট। দেয়ার মাস্ট বি সাম রেমেডি ড্যাশ কারাপশন, তাহলে এখানে সাম রেমেডি ফর করাপশন এখানে আমরা ব্যবহার করব। হি স্টাডিজ সোসিওলজি ড্যাশ অক্সফোর্ড ইউনিভার্সিটি, তাহলে কোথায় পড়ে? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি। হি প্রিফার্স ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন, তাহলে কিছুক্ষণ আগেও আমরা বলেছি প্রিফার থাকলে কি করতে হয়? টু ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের এখানে টু অর্থাৎ প্রিপোজিশন নাই, আর্টিকেল রয়েছে, তাহলে এখানে আমরা আর্টিকেলের নিয়ম অনুযায়ী এ ব্যবহার করতে পারবো। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে হি প্রিফার্স ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন। আশা করছি বিষয়গুলো বোঝাতে পেরেছি। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আমাদের সেন্টেন্স কারেকশন রয়েছে, তাহলে এখানে আমরা যদি বলি দ্য সিসোর্স ইজ, এটি হবে না। 1 ডজন অফ ব্যানানাস আর, এটিও হবে না।
ওয়ান অফ দ্য বয়েজ আর, এটিও হবে না। তার মানে যদি প্রথম তিনটি না হয় নিশ্চিতভাবে আমাদের ঘ নাম্বার অপশন, ইট ইজ আই হু অ্যাম টু রেসপন্সিবল ফর দিস। এখানে আই থাকলে এখানে অবশ্যই অ্যাম থাকতে হবে, সেক্ষেত্রে এটি সঠিক। লেট হার সিং এ সং, তাহলে এখানে প্যাসিভ ফর্ম কোনটি হবে? তাহলে লেট এ সং বি সাং বাই হার, তাহলে এখানে বি সাং কিন্তু অবশ্যই দিতে হবে, যেটি ক নম্বর অপশনে রয়েছে। ওয়ান্স ইন এ ব্লু মুন এর অর্থ হচ্ছে ভেরি রেয়ারলি, মানে যা সহজে দেখা যায় না, তাহলে এখানে ভেরি রেয়ারলি আমরা অ্যান্সার করব। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, তাহলে এখানে আমরা যেরকম আমি আই থিঙ্ক হিম টু বি মাই বেস্ট ফ্রেন্ড, এখানে মূলত এর অর্থটা আমরা এরকম হবে যে আমি তাকে সবচেয়ে ভালো বন্ধু বলে মনে করি বা গণ্য করি। তাহলে আই থিঙ্ক অফ হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, যেটি আমাদের গ নাম্বার অপশনে রয়েছে। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডেটেরিওরেট, ডেটেরিওরেট এর সিনোনিমটা আমাদের চেয়েছে, তাহলে এর সঠিক উত্তরটা হবে কোনটি? অ্যাগ্রাভেট। তাহলে এখানে আমরা অ্যান্সার করব আই এম ভেরি সরি, অ্যাগ্রাভেট শব্দের অর্থ উন্নতি করা, তাহলে এখানে ডিটেরিওরেট অর্থ অবনতি বা ক্রমশ হ্রাস পাওয়া এইরকম। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা লেসেন কথাটা কিন্তু ব্যবহার করতে পারবো। যে সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিটেরিওরেটেড এর অর্থ হচ্ছে অবনতি বা ক্রমশ হ্রাস পাওয়া, কমে যাওয়া, তাহলে লেসেন এটা হবে আমাদের সঠিক উত্তর। আর যদি এখানে অ্যান্টিনিয়ম থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাগ্রাভেট কথাটা ব্যবহার করতে পারতাম, উন্নতি। ইমপ্রুভ এটা মানে উন্নতি, এবং অ্যামিলিওরেট, ও আচ্ছা, তাহলে এখানে আমাদের একটু মিস্টেক রয়েছে, এখানে সিনোনিমের পরিবর্তে আমাদের হবে অ্যান্টোনিয়ম। তাহলে আমাদের অ্যান্সার হতো অ্যাগ্রাভেট, আর যেহেতু এখন সিনোনিম বলেছে তাহলে ডিটিউরেটের পরিবর্তে লেসনটা আমরা অ্যান্সার করব। সততা সর্বোৎকৃষ্ট পন্থা, আমি আবারও বলছি অ্যান্সারটা কিন্তু লেসন হবে। যদি অ্যান্টোনিয়ম চাইতো তাহলে এই তিনটার যে কোনো একটা হতো, আর যদি সিনোনিম চেয়েছি তাহলে লেসন। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটি কোন অনুবাদ সঠিক? তাহলে অনেস্টি দ্য বেস্ট পলিসি, এটি সঠিক উত্তর। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? আমাদের যারা মুসলিম ধর্মাবলম্বী তারা জানি দোয়া করে দেওয়া, আমাদের সনাতন ভাইরা যারা রয়েছে তারা বলে আশীর্বাদ করা, আর দোয়া আশীর্বাদ এগুলো সর্বদাই অপটেটিভ সেন্টেন্স। হি সেইড হোয়াট এ পিটি, ইনডিরেক্ট স্পিচ কোনটি হবে? তাহলে হি এক্সক্লাইমড দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি, এটি হবে সঠিক উত্তর। প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবাব অ্যাড্রেস, তাহলে এখানে অ্যাবাব সেন্টেন্সটা, এখানে সেন্টেন্সে যে অ্যাবাব এটি কী রয়েছে? তাহলে আমি বিগত যে ক্লাসগুলোতে বলেছিলাম যে ডিটারমিনার, আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে যদি একটি থাকে নাউন, দুটি থাকলে অ্যাডজেক্টিভ নাউন, আর তিনটা থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, কথাগুলো কিন্তু শিখিয়েছিলাম। তাহলে এখানে আমাদের দেখতে হবে অ্যাট দ্য অ্যাবাব অ্যাড্রেস, তাহলে এখানে দ্য এখানে কি? আর্টিকেল। তাহলে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড রয়েছে? অ্যাবাব অ্যাড্রেস দুইটা, তাহলে একটা যদি থাকতো অর্থাৎ অ্যাড্রেস যদি থাকতো তাহলে সেটি কি হতো? নাউন। এবং দুটি রয়েছে তাহলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। তাহলে যেহেতু আমাদের দুইটা রয়েছে তাহলে অ্যাবাবটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাড্রেসটা হবে নাউন। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কোনটা করব? অ্যাডজেক্টিভ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। গণিত অংশের শুরুতেই রয়েছে 0.1 এর বর্গমূল কত? আমরা জানি বর্গমূল যেটা হয় তার সেই ধরনের সংখ্যা আর সেখানে থাকে না, অর্থাৎ 0.1 এর বর্গমূলে এক সংখ্যা থাকার সম্ভাবনা খুব কম। তার মানে এই তিনটি অর্থাৎ 01, 001, 00 অর্থাৎ 001 এইরকম হওয়ার কোনো পসিবিলিটি নেই। তাহলে অ্যান্সারটা হবে কোনোটি নয়। তাহলে আমরা ক্যালকুলেশন কিভাবে করব? ক্যালকুলেশন যদি করি আমাদের বর্গমূল বলে আছে, তাহলে বর্গমূল 0.1 এইটা, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি এখন 0.1কে ভগ্নাংশ আকারে প্রকাশ করি, একের নিচে 10 হবে কি না? আচ্ছা, তাহলে একের নিচে 10 হলে একের বর্গমূল 1, 1 10, তাহলে আমাদের এই ধরনের ফরম্যাট আসবে। সেই ধরনের ফরমেশন আমাদের নেই। আবার যদি আমরা একটু ভিন্নভাবে করি, যে আমাদের বর্গমূলের যে বেসিক নিয়মটা আছে সেভাবে যদি করি, তাহলে আমরা কি হবে? 0. এখানে আমাদের কত? 0.1 না? আচ্ছা, তাহলে 0.1, তাহলে 0.1কে যখন আমরা বর্গমূল করব শুধু 1কে তো করা যাবে না, এই জন্য এখানে শুরুতে দশমিক নিব, তাহলে এখানে 2টা শূন্য আসবে। তাহলে এখানে আমাদের কি করতে পারি? 3 3 9, তাহলে আমাদের কত হবে? 10,
এই পাশে যদি আমি আবার বর্গমূলের ক্ষেত্রে যতক্ষণ না হবে 2টা করে শূন্য কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ নেওয়া যাবে। তাহলে এখানে 3-এর ডাবল কত হবে? 3-এর ডাবল 6 হবে। তাহলে এখানে আরও 2টা সংখ্যা আসবে। তাহলে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এখানেও নেওয়া যাবে। আমরা এত কিছুতে যাব না, আমরা জাস্ট এখানে কত পেয়েছি? 3 পেয়েছি। আমাদের অপশনে কোথাও 3 আছে? নেই, তার মানে কোনোটি নয় অ্যান্সার। নিচের কোনটি 2-এর 3 থেকে ছোট? আমরা বিগত ক্লাসেও এটি শিখিয়েছি, ক্রস ম্যাচিং কিভাবে করতে হবে। 6-7 42, 5-8 40। তাহলে এই 2-এর 3-এর সাথে এভাবে আমাদের ক্রস ম্যাচ করতে হবে। তাহলে এখানে যদি 2 3 নেই, তাহলে 8 দুগুণে 16, 3 7 21। তাহলে 2-এর 3টা ছোট হলো এটার চেয়ে। কিন্তু বলেছে কোন ভগ্নাংশটি 2-এর 3 থেকে ছোট। তাহলে এটা দেখব ক্রস ম্যাচ করে। 3 5 15, 6 দুগুণে 12, এটি ছোট হলো। এখানে যদি করি 3 3 9, 4 দুগুণে 8, এবারে এখানে ছোট হলো। এবার এখানে যদি 3 3 9, 5 দুগুণে 10, এই ঘ নাম্বারটা কিন্তু 2-এর 3 থেকে ছোট হলো। এবিসিডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কোনটি সঠিক? এবিসিডি যদি ক্রমিক সমানুপাতি হয় সেক্ষেত্রে সঠিক হবে এডি সমান বিসি, অর্থাৎ প্রথম পদ এবং চতুর্থ পদ সমান দ্বিতীয় এবং তৃতীয় পদ, অর্থাৎ এডি সমান বিসি, এটি হবে সঠিক। লগ এক্স টু দি পাওয়ার 324 ইকুয়াল টু 4 হলে এক্স এর মান কত? গতকালের সম্ভবত আমাদের এই অঙ্কটা ছিল, আমরা আবার দেখব যে লগ এক্স ভিত্তিক 324 ইকুয়াল টু 4, রাইট? আচ্ছা, এখন আমাদের দেখতে হবে সূচকের নিয়মে আমরা ট্রান্সফার করব এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এখন আমাদের এমন একটা মান নিতে হবে যাকে পাওয়ার 4 করলে 324 হয়, কারণ আমাদের এখানেও পাওয়ার 4 আছে। কারণ এই পাওয়ার 4 ভ্যানিশ হয়ে এক্স এর মানটা বের হবে। এখন আমরা সহায়তা নিতে পারি কোথাকার? যে আমাদের যে প্রদত্ত অপশনগুলোর সহায়তা নিতে পারি। কেন সহায়তা নেব? আমরা জানলাম আমরা কোনোভাবেই এটি পারি না বা জানি না, তাহলে প্রদত্ত অপশনগুলোর আমরা এখানে সহায়তা নিতে পারি। তাহলে প্রদত্ত অপশনে আমাদের কি কি রয়েছে? আমাদের শুরুতেই রয়েছে 3.√2। তাহলে 3.√2 যদি আমরা নেই, 3-র উপরে 4 মানে কত? 81। √2 এর উপরে 4 মানে 2বার আমাদের লিখতে হবে। তাহলে স্কোয়ার স্কোয়ার 2বার কেটে যায়, 2 দুগুণে 4 হবে। তাহলে 4 একে 4, 4 আষ্টে 32। তার মানে এই 3√2 দিয়ে আমাদের কিন্তু এসেছে। তাহলে উভয় পক্ষ থেকে এখন যদি আমরা পাওয়ার বাদ দিই, তাহলে 3√2 হলো আমাদের সঠিক উত্তর। অপশন ধরে আপনারা এভাবেই বের করতে পারবেন। 425 টাকার 4 বছরের মুনাফা 85 টাকা হলে মুনাফার হার শতকরা কত টাকা? তাহলে এখানে আমরা যেটি করব যে এই 425 টাকার 5% বের করে 4 দ্বারা গুণ করব। যদি 85 মিলে যায় তাহলে 5% হবে রাইট অ্যান্সার। যদি সেটি না হয় 9% করব, 4 দ্বারা গুণ করব, 85 মেলাবো। তাহলে প্রথমে যদি আমরা 425-এর 5% করি তাহলে কত হবে সেটা আমাদের এখন দেখতে হবে। তাহলে আমরা 425-এর প্রথমে 5% বের করব। তাহলে 425-এর যদি আমরা 5% বের করি তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসবে 21 পয়েন্ট সামথিং বা 21 টাকা 20-25 পয়সার মতো আসবে। এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমাদের কত আসবে? তাহলে 85 আসবে। তার মানে 5টাই হবে সঠিক উত্তর। a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব ইকুয়াল টু 18, a প্লাস 1 ডিভাইডেড a এর মান কত? এতদিন আমরা অঙ্ক দিয়েছিলাম এভাবে যে শুধু মান দেওয়া ছিল, এখানে করতে হবে এবারে বিপরীতটা। তাহলে আমরা শুরু করব কিভাবে? a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব ইকুয়াল 18। সূত্রটা নিশ্চয়ই আপনাদের জানা আছে, a প্লাস বি টোটাল কিউব মাইনাস 3a ইন্টু 1 ডিভাইডেড a প্লাস বি, আর এই পাশে 18টা ঠিক থাকবে। যেহেতু উপরে নিচে a কেটে যায়, আমরা এখানে a প্লাস 1 ডিভাইডেড a টোটাল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল টু 18। তাহলে এখানে আমরা যেটি করব, তাহলে এই অবস্থায় তো আমাদের কোনো ক্যালকুলেশন বের করা সম্ভব না। তাহলে আমাদের a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল টু আমরা একটু মান ধরে নেব x। তাহলে এক্স কিউব মাইনাস 3x মাইনাস 18, অর্থাৎ এই পাশের 18টা আমরা পাস করে নিয়ে এসেছি। এবারে আমাদের সেই ফাংশনের নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে এক্স মাইনাস 3 নিয়ে আমাদের এখানে এক্স কিউবটা মেলাবো, যে আমাদের পরবর্তী লাইন যেটি করতে হবে যা আগে।
তাহলে এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস থ্রি, তাহলে এখানে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার, এটা কিন্তু মিলে গেল। এরপরে আমাদের যেহেতু থ্রি এক্স স্কোয়ার এখানে নেই, তাহলে থ্রি এক্স স্কোয়ারটা ভ্যানিশ করার জন্য আমরা এখানে কি নিব, এখানে এখন আমরা থ্রি এক্স নিয়ে নেব, তাহলে থ্রি এক্স নিয়ে এক্স মাইনাস থ্রি, তাহলে থ্রি এক্স স্কোয়ার, তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে এখানে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস, তিন তিরিকে নাইন এক্স। এখানেও আমাদের দেখতে হবে যে রয়েছে কত মাইনাস থ্রি এক্স, তার মানে এখানে প্লাস এখন সিক্স এক্স নিতে হবে যাতে বিয়োগ করে হয়, তাহলে প্লাস আমরা সিক্স নেব এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে এখানে প্লাস সিক্স এক্স মাইনাস তিন ছয় আঠারো ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমাদের হলো কি এক্স মাইনাস থ্রিটা আমরা কমন নিলাম, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো। তাহলে এখানে যদি আমরা এক্স এর সম্ভাব্য মানটা নেই, এক্স ইকুয়াল টু থ্রি, আমরা এখানে সম্ভাব্য মানটা কিন্তু এখানে পেয়ে গেলাম, এখান থেকে আমাদের মান বের করা প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা এক্স এর সম্ভাব্য মানটা কত পেলাম, এক্স ইকুয়াল জিরো, এক্স সমান কত ধরছিলাম এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল থ্রি, তাহলে আমাদের এ প্লাস ওয়ান ডিভাইডেড এ এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম থ্রি। এরপরে যেটা রয়েছে একটি কোণকের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার হলে হেলানের উচ্চতা কত, তাহলে কোণকের হেলানের উচ্চতা বের করার সূত্রটা এখন এখানে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, কি বলা আছে, ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, হেলান, হেলান মানে কি এটা, তার মানে কি আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী ব্যবহার এটা করতেই পারি। তাহলে এখানে কি বলছে, অতিভুজ স্কোয়ার সমান, যেহেতু অতিভুজটা বের করতে হবে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব কত ছিল 12, তাহলে 12 কি স্কোয়ার করলে কত হবে 144 প্লাস লম্ব ছিল কত 5, বর্গ করলে হবে 25, দুটা মিলে হবে 169। এই যে অতিভুজের উপর স্কোয়ার ছিল, এটা যদি এই পাশে 169 করি তাহলে এটা হবে 13, তাহলে আমাদের অতিভুজটা কত হবে বা হেলানের উচ্চতাটা কত হবে 13 হবে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 13। এরপর রয়েছে কোসেক থিটা সমান কট থিটা সমান 2 হলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত। তাহলে এখানে আমাদের ওই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার এখানে আমরা করব। তাহলে এখানে যদি আমরা এভাবে করি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি আমরা রাখি তাহলে এখানে কি হবে কোসেক থিটা প্লাস কট থিটা, একবার প্লাস দিয়ে হবে একবার মাইনাস দিয়ে হবে, মাইনাস কট ইকুয়াল 1। তাহলে এই যে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত দেওয়া ছিল 2, আর এখানে কোসেক মাইনাস কট, তাহলে এখানে এই 2 এটার সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে এখন এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা আর এটা গিয়ে পাশে ভাগ হলে কত হবে 1/2 হবে, অর্থাৎ হাফ হবে, তাহলে সঠিক উত্তরটি হবে হাফ। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে ছোট সংখ্যাটি কত। দুটি সংখ্যার বর্গের অন্তর যদি 199 হয়, ছোটটি হবে 99, বড়টি হবে 100, তাহলে সঠিক উত্তরটি হবে 99। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত 2:3 হয়, সংখ্যা দুটি কত। তাহলে আমাদের শর্ত আছে, তাহলে 5:8 এই শর্তটাকে ফিল আপ করি। 7 এবং 11তে এই শর্ত মানবে না, 12, 18তেও মানবে না, 10 এবং 24এও প্রথম শর্ত মানে না, তাহলে সঠিক উত্তরটা 10:6, যেখানে 5, 8, 2, 3 উভয়টাই করা যাবে। এরপরে 61 নম্বরে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 1 টোটাল স্কোয়ার সমান 3x স্কোয়ার হলে এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স কিউবের মান কত। তাহলে এখানে একটু ভিন্ন অবস্থায় রয়েছে যেটা আমাদের করতে হবে, তাহলে এটা কিভাবে করব, দেওয়া যেহেতু রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 টোটাল স্কোয়ার 3x স্কোয়ার, তাহলে এখন আমরা যদি করি এখানে আমাদের কিসের মান চেয়েছে কিউবের মান চেয়েছে, তাহলে এখানে আমাদের x প্লাস 1 ডিভাইডেড এক্স এর মানটা বের করে নিতে হবে, অথবা তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস 1, এখানে এই যে স্কোয়ারটা আছে ওই পাশে আমরা একটু পার করে দিব 3x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1
ইকুয়াল √3x, যেহেতু x এর উপর স্কোয়ার ছিল স্কোয়ার রুট কেটে যায়। এবারে উভয় পক্ষকে x দ্বারা যদি ভাগ করি তাহলে x স্কোয়ার প্লাস 1 ভাগ x √3x ডিভাইডেড x, তাহলে এখানে হবে কি x স্কোয়ার ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু √3, কারণ x দুটো কেটে যাবে। এরপরে যেখানে হবে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু √3। এবারে কিন্তু আমরা মানে চলে এসেছি। এখন মান যখন পেয়েছি তখন আপনাদের মনে আছে কিনা জানি না, নিশ্চয়ই মনে আছে, মান কিউব মাইনাস 3 ইন্টু মান। তাহলে এখানে মান কিউব মাইনাস 3 ইন্টু মান। এবি লেখার প্রয়োজন নেই কেন? যেহেতু ভগ্নাংশ আকারে আছে সেহেতু এবি লেখার প্রয়োজন নেই। তাহলে মান কত? √3 টোটাল কিউব মাইনাস 3√3। তাহলে এখানে সামনে যদি আসে তাহলে মাইনাস 3√3, তাহলে দুটা মিলে এ বিগ 0, তাহলে এখানে সঠিক উত্তর হবে 0। 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32 টু দি পাওয়ার x মাইনাস 2 হলে x এর মান কত? এটা আমরা অপশন ধরেই কিন্তু মিলাতে পারবো। অপশন ধরে যদি মিলাতে যাই তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা ছোট থেকে ধরি, -2 যদি ধরি তাহলে এখানে হবে -1, আর এখানে হবে 0, মিলবে না। -4 যদি দেই তাহলে এখানে হবে -3, এখানে হবে -6, হবে না। 4 যদি দেই এখানে হবে 5, এখানে হবে 2, তাহলে 4 এর উপরে কত হলো? 5, আর 32 এর উপরে হচ্ছে কত? 2। তারপরে 4 এর উপর 5 এবং 32 উপর 2 দুটার মান সমান বহন করবে, তাহলে এটি হবে সঠিক উত্তর। কারণ এখানে 4 এর উপর যখন আমরা 5 করব তখন সেটা হবে 1024, আর 32 এর উপর যখন আমাদের 2 হবে সেটাও কিন্তু হবে আমাদের 1024। এরপরে আমাদের যেটি রয়েছে, কোনো স্কুলে 70% শিক্ষার্থী বাংলায় এবং 80% গণিতে পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 240 জন পরীক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? তাহলে এখানে কত বলেছে? এখানে 240 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে, তাহলে 10% ফেল করেছে, তার মানে 90% উভয় বিষয়ে পাশ করেছে। ওকে, তাহলে এখানে আমাদের প্রথমে যেগুলো বের করে নিতে হবে, 70% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, তার মানে বাকি 30 জন ফেল করেছে। তাহলে এই যে ওই 30% আবার উভয়ও আছে কত? 10%, তাহলে 20 এখান থেকে আমাদের পেতে 30 মাইনাস 10, তাহলে শুধু বাংলায়, তাহলে বাংলায় ফেল কত? অনলি 20, কারণ 30 থেকে আমরা 10 বিয়োগ করলাম। এরপরে রয়েছে 80% গণিতে পাশ করেছে, তার মানে 20% ফেল করেছে। আবার 20%-এর মধ্যে উভয়ও আছে 10%, সেখান থেকেও আমরা 10% বিয়োগ করব। তাহলে এখানে গণিতে হবে 10, গণিতে হবে 10%। এর সাথে এখন আমরা যোগ করব কত? উভয় বিষয়েরটা। তাহলে উভয় বিষয়ে কত ছিল? 20। তাহলে ওভারঅল আমাদের কত হলো? আচ্ছা, মোট তো 10, তাই না? সরি, তাহলে ওভারঅল আমাদের হলো মোট 40% শিক্ষার্থী ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে এখন কত পাশ করেছে? তাহলে 40% বাদ দিলে কত হবে? উভয় বিষয়ে পাশ করেছে 60%। ওকে, হিসাব ক্লিয়ার এখন? তাহলে উভয় বিষয়ে পাশ করেছে 60%, তাহলে 100 জনের 60% কত? 60 জন। তাহলে একজন পাশ করলে মোট কত? 240 জন পাশ করলে শিক্ষার্থী কত? এইভাবে এখন আমরা বের করব। তাহলে 60 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করলে মোট শিক্ষার্থী 100 জন, একজনে করলে 100-র নিচে 60, 240 জনে করলে এভাবে কিন্তু আমরা করতে পারবো। 240 গুণন 100 নিচে 60, আমরা এখানে 0 0 কেটে দেব, 6 দিয়ে যদি 24কে আমরা কাটি 4 6 24, 4 গুণন 100 করলে হবে 400। তাহলে আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা পেলাম কত? 400 জন। তাহলে 400 জনটা হবে সঠিক উত্তর। একটি ক্লাসের ছাত্রদের গণিতে প্রাপ্ত মোট নম্বর থেকে 100 বাদ দেওয়ার পর ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় 50 থেকে 48 নেমে আসলো। ওই ক্লাসে মোট কত ছাত্র সংখ্যা রয়েছে বা ছাত্র সংখ্যা কত? আমি আবার বলছি, একটা ক্লাসের ছাত্রদের গণিতে প্রাপ্ত মোট নাম্বার থেকে 100 বিয়োগ করা হয়েছে, পরে ছাত্রদের প্রাপ্ত নাম্বারের গড় 100 থেকে 48-এ নেমে এসেছে। ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত? তাহলে ক্লাসে মোট ছাত্র সংখ্যা হবে 50। তাহলে 50 থেকে আমরা যদি এখানে কত ছিল? মোট নম্বর থেকে 100 বিয়োগ করেছে, তাহলে এখানে 100 আমরা বিয়োগ করছি, তাহলে বিয়োগফলটা কত? 100। তাহলে এখানে প্রথমে কত ছিল? 50 জন, এখানে কি
তো 50 এবং 48 সেটা করবো। তাহলে আমরা জানি না তো কত জন স্টুডেন্ট, এই জন্য আমরা ধরবো 50x মাইনাস 48x সমান পার্থক্য কত, 100। এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তাহলে 50x থেকে 48 বাদ দিলে কত হয়, 2x সমান 100 হয়। তাহলে x এর মান কত বের হলো, 50 বের হলো। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে উৎপাদক বিশ্লেষণ রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই ধরনের অঙ্ক আমি অনেকবার করে দিয়েছি, আবারও করে দিচ্ছি। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অঙ্কটা একটু উঠাতে হলো। এবার আমাদের যেটি করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এইটুকু আমাদের সূত্র হয় কি না, সূত্র হয়। তাহলে এক্স মাইনাস এ টোটাল স্কোয়ার মাইনাস বি টোটাল স্কোয়ার আমাদের সূত্র হয়ে গেল। এবারে লিখব এক্স মাইনাস এ প্লাস বি এবং এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে এটি আমাদের এক্স মাইনাস এ প্লাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি, এটি হবে সঠিক উত্তর। যেটি সঠিক উত্তরটি আমাদের রয়েছে গ নাম্বার অপশনে, গ নাম্বারে রয়েছে। তাহলে এখানে এক্স প্লাস এ প্লাস বি, সরি এক্স মাইনাস না, এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ প্লাস বি। তাহলে আমাদের গ নাম্বারে তো এটা হচ্ছে না, আচ্ছা খ নাম্বারে রয়েছে। ওকে, এরপর রয়েছে 1 2 3 5 8 13 21 34 ধারাটির পরবর্তী সংখ্যা কত, সিকোয়েন্সটা মিলাবেন। 2 এর আগে 3, 3 2 5, 5 3 8, তার মানে পরবর্তী যে পদটি রয়েছে অর্থাৎ পূর্ববর্তী পদের সাথে বর্তমান পদ যোগ করলে পরবর্তী পদ হচ্ছে। তাহলে 3 2 5, 5 3 8, তাহলে এখানে 34 আর 21 আমরা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাবো 4 আর 5, 3 2 5, 55। অ্যান্সার। 253 ডিগ্রি কোণকে কি বলা হয়, 253 ডিগ্রি কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যতক্ষণ 20 21 এবং 29 হলে এর ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে ক্ষেত্রফলটা কত হবে, আমরা যদি 20 21 29, তাহলে এখানে সহজে আমরা বলতে পারি 20টা হবে ভূমি উচ্চতা এবং অতিভুজ। তাহলে এভাবে লম্ব ভূমি উচ্চতা এটাই তো হবে আমাদের। তাহলে এখানে অতিভুজের আমার প্রয়োজন নেই, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 অথবা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা ব্যবহার করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ভূমি গুণ উচ্চতা, তার মানে 20 গুণন 21 ভাগ 2, তাহলে 2 দিয়ে 10কে কাটলে হবে কত, 10। তাহলে 2 দিয়ে 10 কাটে 10 দিয়ে 21কে গুণ করলে হবে 210 মিটার স্কোয়ার। একটি জলাধার 25 মিটার লম্বা, 12 মিটার চওড়া এবং 6 মিটার গভীর। প্রতি বর্গ মিটার প্লাস্টারে 75 পয়সা খরচ হলে জলাধারটির দেয়াল এবং মেঝে প্লাস্টার করতে মোট কত টাকা খরচ হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, জলাধারের আয়তন বের করতে হবে, 25 12 এবং 6, এখানে আমাদের আয়তন বের করতে হবে। আমরা জানি কি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা বা উচ্চতা, এটা মিলে 12 এবং 6 আমরা যদি গুণ করি, প্রথমে 25 গুণন 12 গুণন 6, তাহলে আমাদের আসবে কত, 1800 বর্গ মিটার। আচ্ছা ঘন মিটার, এখানে 1800 ঘন মিটার আসবে। এরপরে আমাদের বলছে প্রতি বর্গ মিটার, তবে যেহেতু এখানে আমাদের দেয়াল সহ বের করতে বলেছে, সেহেতু আমাদের একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে যে এখানে আমাদের কি বলা ছিল, 25 মিটার লম্বা এবং 12 মিটার চওড়া। তাহলে এখানে আমাদের বের করে নিতে, তাহলে 25 গুণন 12, তাহলে 25 গুণন 12 করলে আমাদের কত হবে, 300 মিটার স্কোয়ার। এরপরে এখন আমার যদি দুই দেয়ালের এটা বের করি, দৈর্ঘ্যটা বের করি, তাহলে কত হবে, দুই দেয়ালের দৈর্ঘ্য বের করতে 2 গুণন, তাহলে আমাদের কতটুকু করে রয়েছে, 25 করে রয়েছে, এবং আমাদের প্রস্থ কত রয়েছে, 6 করে রয়েছে। তাহলে 25 গুণন 6, তাহলে 25 গুণন 6 150, 150 দুগুণে 300, তাহলে এখানেও 300 মিটার স্কোয়ার পেলাম। এরপর আমাদের দুই দেয়ালের যেটি রয়েছে সেটি বের করতে হবে। তাহলে দুই দেয়ালের যখন বের করব তখন কি হবে, তাহলে এখানে 12 এবং 6 বের করতে হবে। তাহলে দুই দেয়ালের 2 গুণন 12 গুণন 6, তাহলে 6 বারং 72, 72 দুগুণে 100,
44 মিটার স্কোয়ার। তাহলে মোটের উপরে আমরা কত পেলাম? 300, 300, 600 এবং 144, তাহলে 744 মিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের। এখন আমাদের বলা ছিল কত টাকা করে? 75 টাকা না 75 পয়সা করে বলা আছে। তাহলে এর সাথে যদি আমরা এখন 75 পয়সা গুণ করি তাহলে হবে। তাহলে 744 গুণিত, তাহলে এখন যেটা আসবে সেটাই আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে 744কে আমরা যদি আমরা 0.75 দিয়েও গুণ করতে পারি, আবার 75 টাকা দিয়ে গুণ করে পরে 100 দ্বারা ভাগ করে দিলেও হবে। আমরা সরাসরি যদি 75 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পরবর্তীতে 100 দ্বারা ভাগ করে দিব। তাহলে এখানে আমাদের আসবে 558 টাকা। তাহলে এখানে 558 টাকায় হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে হবে, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে? তাহলে এখানে যদি 20% কমে যায় ক্ষেত্রফল কমবে 36%। এরপরে রয়েছে 4 জন পুরুষ বা 6 জন স্ত্রী লোক একটি কাজ 16 দিনে শেষ করতে পারলে 2 জন পুরুষ 5 জন স্ত্রী লোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে এখানে 4 জন পুরুষ বা 6 জন 16 দিনে করে। তাহলে এখানে 2 জন পুরুষ ও 5 জন স্ত্রী লোক একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে এখানে আমাদের বের করতে হবে 4 জন সমান কতজন? 6 জন। তাহলে 1 জন সমান কত? 2 জন সমান কত? এই জিনিসটা আমাদের একটু বের করে নিতে হবে। তাহলে এখানে আমাদের যেটি করতে হবে, 4 জন সমান কত? 4 জন পুরুষ সমান 6 জন স্ত্রীলোক, এইভাবে। তাহলে এখানে আমাদের 2 জনের বের করতে হবে। তাহলে 2 জনের যদি বের করি, আচ্ছা আমরা 1 জনের বের করলে 6 এর 4, 2 জনের গুণ করলে এখন 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের কত হবে? 2 দিয়ে 4কে কাটলে 2, 2 দিয়ে 6কে কাটলে 3। তাহলে 2 জন পুরুষ সমান কতজন হলো? 3 জন স্ত্রীলোক হলো। এখন 6 জন স্ত্রীলোক কাজটি করে কত দিনে? 6 জন স্ত্রীলোক কাজটি করে কত দিনে? 16 দিনে। তাহলে একজনের নিশ্চয়ই বেশি লাগবে, তাহলে 16 গুণন 6। এরপরে এখন বলছে আমাদের কয়জন? এখানে বলা আছে 2 জন পুরুষ, তাহলে 2 জন সমান কত জন স্ত্রীলোক? 3 জন স্ত্রীলোক। তাহলে এখানে 3 স্ত্রী 5 জন স্ত্রীলোক, তাহলে মোট হলো কত? 8 জন স্ত্রীলোক। তাহলে এখন এখানে 16 গুণন 6 ভাগ 8, তাহলে কাটলে 2, 6 দুগুণে 12, তাহলে 12 দিনে এখানে করতে পারবে। এরপর রয়েছে দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়? যথেষ্ট নয় সেটি হচ্ছে একটির 3 কোণ এবং অপরটির 3 কোণের সমান। দুটি যদি কোণ সমান হয় তাহলে সেটি সর্বসম হবে না। যদি x + 5y = 16 এবং x = 3y হয় তাহলে y এর মান কত? তাহলে এখানে আমি 3y বসিয়ে দেবো x এর মান। তাহলে 5 3 8y, 8 এই পাশে গিয়ে ভাগ হবে, তাহলে 2, তাহলে মানটা হবে কত? y এর মান 2 হবে। কোন চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুটি বাহু তির্যক হলে চতুর্ভুজটি কি হবে? যেহেতু তির্যক রয়েছে তাহলে এটি আর কখনো রম্বস এটি হওয়ার কোনো সম্ভাবনা, আচ্ছা রম্বস হওয়ার সম্ভাবনা আছে। বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, অপর বাহু দুটি তির্যক, তাহলে তির্যক যখন হবে তখন সেটা ট্রাপিজিয়াম হয়ে যাবে। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার হলে তৃতীয় বাহু কত হতে পারে না? কত হতে পারে না? দুটো যোগ করুন, 7 6 কত হয়? 13 হয়, তাহলে 13 হতে পারে না। বাংলাদেশে জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছিল? স্বাস্থ্য নীতিমালা প্রণীত হয়েছিল 2011 সালে। বর্তমানে আলোচিত 7 সিস্টার কোন দেশে অবস্থিত? আপনারা জানেন সবাই, ভারতে। জাঙ্ক ফুড নিচে, আচ্ছা জাঙ্ক ফুডের নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে? জাঙ্ক ফুডের সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে লবণ এবং চর্বি। আমি আবারও নিষেধ করব আপনাদের যে জাঙ্ক ফুড জাতীয় জিনিস খুব কম খাওয়ার চেষ্টা করবেন। ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য কত? পিচের দৈর্ঘ্য হয় মোট 22 গজ। কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম বলা হয় থাকে, এখানে কুমিল্লার পূর্ব নাম অনেক ক্ষেত্রে আমরা যে সুবর্ণগ্রাম কিন্তু বলি না, সুবর্ণগ্রাম কিন্তু কুমিল্লার নাম নয়। তাহলে এখানে সঠিক উত্তর করব ত্রিপুরা, কারণ এটা অনেকেই করতে কিন্তু মানে যে একটুখানি দ্বিধাগ্রস্ত হয় যে ত্রিপুরা নাম কীভাবে হতে পারে। ভ্যাকসিনের কাজ কি? ভ্যাকসিনের কাজ হচ্ছে রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তাহলে সঠিক উত্তর করবো আমরা কোনটি? প্রতিরোধ গড়ে তোলা। 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি বাগেরহাট জেলায় অবস্থিত। চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছিল 1793 সালে। মেটেরোলজি কি সম্বন্ধীয় বিজ্ঞান?
মেটেরোলজি মূলত আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান। ইন্টারনেট কত সালে শুরু হয়েছিল? ইন্টারনেট চালু হয়েছিল কত সালে? সঠিক উত্তর হবে 1969 সালে। আর ঠিক এটি উল্টা করবেন, এই 69কে, আচ্ছা 69টাকে একটু উল্টা করবেন, 69 হয়ে যাবে তখন 96, তাহলে 1996। এই 1996 সালে সেটি বাংলাদেশে আসছিল, এটা একটু মনে রাখবেন। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? বাংলাদেশের হোয়াইট গোল্ড বলতে বলা হয়ে থাকে চিংড়ি কেপ। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? সাবমেরিন কেবল ডাক ও টেলিযোগাযোগের। ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? পৌরসভা হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1864 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার। বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? বর্তমানে বাংলাদেশের সংবিধানের অভিভাবক হিসেবে অভিহিত করা হয় সুপ্রিম কোর্টকে। মেশিন টুলস কারখানা কোথায় অবস্থিত? কারখানাগুলো বেশিরভাগই সরকারি কারখানাগুলো গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের প্রথম মানচিত্র কে অঙ্কন করেন? এটি অঙ্কন করেছিলেন জেমস রেনেল। গণযোগাযোগের আদি মাধ্যম কোনটি? আদি মাধ্যম ছিল সংবাদপত্র। তবে যদি অপশনে রেডিও থাকে তাহলে কিন্তু মাস্ট বি এখানে আপনাকে রেডিও অ্যান্সার করতে হবে। সংবাদপত্রটা তখন, যেহেতু সংবাদপত্র রেডিওর দুটি একসাথে রয়েছে, এতে সেক্ষেত্রে সংবাদপত্রটুকু বাদ যাবে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে রেডিও। গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা যখনই যাব তখন আমরা বৃহত্তর রাজশাহী অথবা চাঁপাইনবাবগঞ্জ। কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? কানাডাতে রয়েছে কাগজ শিল্পের জন্য বিখ্যাত। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? যেহেতু বর্তমানে গ্রামীণ ব্যাংকের কর্ণধার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব রয়েছে, সেক্ষেত্রে এই প্রশ্নটা জানা খুব জরুরি যে গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি কত সালে নোবেল পুরস্কার পায়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1983 সালে এবং নোবেল পুরস্কার পেয়েছিল 2006 সালে। গ্রামীণ ব্যাংকেরই আরও একটি প্রতিষ্ঠান যেটি বাংলাদেশে গ্রামীণ ফোন হিসেবে কার্যক্রম চালু করছে, সেটি হচ্ছে 1997 সালে 26 মার্চ সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত স্মৃতিচারণমূলক গ্রন্থ কোনটি? স্মৃতিচারণমূলক গ্রন্থ হচ্ছে কারাগারের রোজনামচা। ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফেসবুকের সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া। নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি উদ্যোগের অন্তর্ভুক্ত? 10টি উদ্যোগের অন্তর্ভুক্ত হচ্ছে আশ্রয়ণ ও শিক্ষা সহায়তা। আপনারা অনেকে প্রশ্ন তুলতে পারেন যে এই প্রশ্নটা আর কখনোই আসবে না। হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা যদিও কম, এসডিজি এবং এই আশ্রয়ণ শিক্ষা সহায়তা এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। হয়তোবা এখানে নামটা নাও থাকতে পারে, তবে ভিন্নভাবে প্রশ্নটাও আসার মতো উপযুক্ত একটি প্রশ্ন। তিয়েন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত? তিয়েন আনমেন স্কোয়ারটা কোথায় অবস্থিত? এটি হবে বেইজিং অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শেষ মুহূর্তে আপনাদের জন্য জানিয়ে রাখি, আপনাদের জন্য 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির আপনাদেরকে একটু সহায়তা করার জন্য আমাদের একটি পিডিএফ শিট তৈরি করা হয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের বিস্তারিত নিয়ম ফলো করে শিটটি সংগ্রহ করতে পারেন। যে যেখান থেকে ভিডিওটি দেখুন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছেন। সবাইকে আল্লাহ পাক অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।